আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 3 এর নিয়মিত আলোচনায় আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের টাইটেল ওয়ার্ক ইন দ্য টিম এনভায়রনমেন্ট। বাংলাতে যেটা থেকে বলা হয় দলগতভাবে কাজ করা, অর্থাৎ আপনি দলের সাথে কিভাবে কাজ করবেন এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। আপনারা এই অধ্যায়টি থেকে মূল পরীক্ষায় 3টি প্রশ্ন অবশ্যই কমন পাবেন। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে মোটামুটি আমার 8টা যে প্রশ্ন অধ্যায় আছে, 8টা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে সর্বনিম্ন 2টা সর্বোচ্চ 3টা প্রশ্ন অবশ্যই মূল পরীক্ষাতে কমন পাবেন। তো চলুন আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব একদম প্রথম যে পার্টটা আছে জেনেরিক কম্পিটেন্সির একদম দ্বিতীয় বা লাস্ট অধ্যায় যেটা আছে এখানে, সেটা হচ্ছে ওয়ার্ক ইন দ্য টিম এনভায়রনমেন্ট। এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা আজকের আলোচ্য বিষয়গুলো আপনাদের যে সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বইটি আছে এই বইয়ের 8 থেকে 10 নাম্বার পেজে পাবেন। তো চলুন আজকে দেখি আমাদের আলোচ্য বিষয় কি কি আছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দলের ভূমিকা, দায়িত্বের পরিসর নির্ধারণ করা। অর্থাৎ আপনার যে দলে কাজ করবেন এই দলের ভূমিকাটা কি থাকবে, কে কি দায়িত্ব পালন করবে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। এরপরে কথা বলবো ব্যক্তিগত ভূমিকা এবং দায়িত্ব নির্ধারণ নিয়ে। অর্থাৎ আপনি নিজে কি কাজ করবেন, দলে আপনার নিজের ভূমিকা কি, আপনি কি কি দায়িত্ব পালন করবেন, এই বিষয়টা নিয়ে কথা বলা হবে। এরপরে দলীয় আলোচনায় অংশগ্রহণ। আমি যখন কোনো একটা কাজ শুরু করব দলগতভাবে, তখন আমাকে দলীয় যে আলোচনা আছে একটা আলোচনা করে নিতে হবে এবং ওই আলোচনায় আমাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। যদি আমি এই আলোচনায় অংশগ্রহণ না করি তাহলে কিন্তু আমি দলগত কাজটা ঠিক মতো করতে পারবো না, কাজটা আরো হ্যাম্পার হয়ে যাবে আমার জন্য। এর জন্য দলীয় আলোচনায় অংশগ্রহণ করলে কি কি সুবিধা হবে এই বিষয়টা নিয়ে কথা বলবো। এরপরে দলের সদস্য হিসাবে কাজ করা। অর্থাৎ ধরেন যে পুরো দলটাকে লিড দিচ্ছে একজন সুপারভাইজার, তাহলে সুপারভাইজার যদি লিড দেয় তাহলে দলের একজন সাধারণ আমি সদস্য বা কর্মী বা আমি একজন টিম মেম্বার হিসেবে আমার কি কি কাজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকে আলোচ্য বিষয় থাকবে মোট 4টা। এই 4টা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা যদি প্রথম অধ্যায়টা দেখি বা প্রথম আলোচ্য বিষয়টা দেখি, সেটা হচ্ছে দলের ভূমিকা পরিসর নির্ধারণ করা। ইংলিশে বলা হয় ডিফাইন টিম রোল অ্যান্ড স্কোপ। এখানে দেখেন, এখানে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে সোর্স অফ ইনফরমেশন বা তথ্যের উৎস। তথ্যের উৎসের জন্য আমাকে 4টা জিনিস সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে এসওপি, যেটাকে বাংলাতে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মানে কোনো একটা জিনিস কোন নিয়মের মধ্যে হবে এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। অর্থাৎ কিভাবে কাজটা আপনি করবেন, কাজ করার যে একটা জেনারেল রুল থাকবে, নিয়ম থাকবে, এই জিনিসটাকে বলা হচ্ছে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এরপরে জব ডিসক্রিপশন। জব মানে আপনার কাজ, আপনার কাজের কি কি বিবরণ, অর্থাৎ কিভাবে কি করে কাজ করবেন, কে কি কাজ করবে, এই জিনিসটা থাকবে জব ডিসক্রিপশনের মধ্যে। এরপরে আপনি যদি কোনো মেশিনের মাধ্যমে কাজ করেন এটাকে বলা হয় অপারেশন ম্যানুয়াল, বা যন্ত্র বা সিস্টেম কিভাবে চালাতে হবে, কিভাবে কাজ করতে হবে, এই জিনিসটাকে বলা হচ্ছে অপারেশন ম্যানুয়াল। এরপরে আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের হেড হন অথবা প্রতিষ্ঠানের কোনো একটা সদস্য হন, কোনো একটা দায়িত্বপ্রাপ্ত মানুষ হন, তাহলে আপনি সাংগঠনিক কাঠামোটা কিভাবে পরিচালনা করবেন, কোনো একটা প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোটা কেমন হয়। যেমন আমরা যদি এই চিত্রটা লক্ষ্য করি, ধরেন এই পুরো কোম্পানিটার হেড হচ্ছে ইনি, ইনার নিচে আরো 2-3 জন আছে, ইনার নিচে আরো 2-3 জন আছে, তাহলে এই পুরো টিম মানে যতগুলো মানুষ দেখতেছি আমরা, সবগুলো মানুষ মিলে হচ্ছে একটা টিম। এই টিমে কার কি দায়িত্ব, কে কি কাজ করবে, কিভাবে কাজ করবে, কোন যন্ত্রটা কিভাবে কাজ করবে, পুরো প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের দলের ভূমিকা বা পরিসর, বা কে কি কাজ করবে এই বিষয়টা। তাহলে আমরা যদি একটু সহজ করে বলি তাহলে দেখেন, এসওপি, এসওপি মানে কিভাবে কাজ করতে হবে, জব ডিসক্রিপশন মানে কে কি কাজ করবে, অপারেশন ম্যানুয়াল মানে কি যন্ত্র অথবা সিস্টেম কিভাবে চালাতে হবে, অর্গানাইজেশন স্ট্রাকচার প্রতিষ্ঠানের দায়িত্ব বা ক্ষমতা কাঠামো। আমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে যে এসওপি মানে কি বোঝানো হয়। তাহলে এসওপি মানে কি বোঝানো হয়, এসওপি মানে বোঝানো হয় যে কিভাবে কাজ করতে হবে, এই প্রসেসটাই হচ্ছে এসওপি। যদি বলে যে জব ডিসক্রিপশনে কি কি থাকে, তাহলে জব ডিসক্রিপশনে কি থাকবে, যে কে কি কাজ করবে, কিভাবে কাজ করবে, এটার ফুল বিস্তারিত থাকবে হচ্ছে জব ডিসক্রিপশনে। আমার যে সিস্টেমটা আছে সিস্টেমে কিভাবে কাজ করব বা সিস্টেম মেনটেন করে কোনটা, তাহলে এটার উত্তর হবে কি আমার অপারেশন ম্যানুয়াল।
এরপরে বলতে পারে যে প্রতিষ্ঠানের দায় দায়িত্ব বা ক্ষমতার কাঠামো কিভাবে সাজানো হয়, বা ইংলিশে এটাকে কি বলে এটা বলবো অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এ পর্যায়ে আমরা জানবো টিম মেম্বারের মধ্যে আমাদের কে কে থাকবে, অর্থাৎ টিম মেম্বার কাদেরকে বলা হয়, টিম মেম্বারের কার কি দায়িত্ব, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমরা বেশ কিছু জিনিস শিখে নেব আগে। সেটা হচ্ছে প্রশিক্ষক এবং সদস্য কারা। কোর্স কি? কোর্স হচ্ছে যিনি প্রশিক্ষণ দান করে, এটাকে বলা হচ্ছে কোর্স। সুপারভাইজার, সুপারভাইজার কি? এই প্রশিক্ষকের উপরে থাকবে সুপারভাইজার, সুপারভাইজার বা ম্যানেজার, উনি হচ্ছে কাজগুলো তদারকি করবে। এরপরে আপনার সাথে বা আমার সাথে যিনি কাজ করবে উনি হচ্ছে আমার পিয়ার বা কলিগ, অর্থাৎ আমাদের পদ হচ্ছে একই হবে। একই পদের কোনো ব্যক্তি যদি আমাদের সাথে কাজ করে ওনাকে বলা হবে সহকর্মী বা পেয়ার। আমরা যখন টিমে কাজ করব, টিমে তো সবাই আমাদের ঊর্ধ্বতন যিনি কর্মকর্তা থাকে ওনার সাথে কথা বলতে পারবো না, তাহলে যে কোনো একজনকে যাইতে হবে। ওই একজনটা হবে কি কর্মচারী প্রতিনিধি বা এমপ্লয় রিপ্রেজেন্টেটিভ। এটা যদি আমি খুব সহজে বলি তাহলে দেখেন, কোচ কি? কোচ হচ্ছে যিনি প্রশিক্ষণ বা দিক নির্দেশনা প্রদান করবে, ইনাকেই কোর্স বলা হয়, কোর্স বা মেন্টর বলা হয়। এরপরে সুপারভাইজার কি করবে? সুপারভাইজার হচ্ছে কাজের তদারকি করবে। ম্যানেজার হচ্ছে কাজের একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। পেয়ার বা কলিগ হচ্ছে কি আমাদের সহযোগিতা এবং সমন্বয় করবে, অর্থাৎ আমাদের একই পদে যদি হয়, একই যোগ্যতা যদি হয়, তাহলে উনি আমাকে সহযোগিতা বা হেল্প করতে পারবে এবং আমার কাজটার ক্ষেত্রে সমন্বয় সাধন করতে পারবে। আর এমপ্লয় রিপ্রেজেন্টেটিভ যিনি হচ্ছে আমাদের পুরো টিমের কোনো যদি সুবিধা অসুবিধা থাকে বা কোনো যদি সমস্যার সৃষ্টি হয়, তাহলে আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে উনাকে শুধুমাত্র এই এমপ্লয় রিপ্রেজেন্টেটিভ ফুল বিষয়টা জানাবে এবং এটা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এ পর্যায়ে দেখব যে ওয়ার্ক প্লেস কনটেক্সট জিনিসটা আসলে কি। অর্থাৎ আপনি যে জায়গায় কাজ করবেন এই জায়গাতে কাজ করতে হলে আপনাকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। এটা দেশের একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে, অর্থাৎ ন্যাশনালি একটা ল আছে, আবার আপনার এই কোম্পানির বা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়ম নীতি মেনে আপনাকে কাজ করতে হবে এবং এটা হচ্ছে এসওপি অনুযায়ী কাজ করতে হবে। এসওপি মানে কি? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, অর্থাৎ কাজ করার যে পদ্ধতি ওই পদ্ধতিটা মেনে খুব সুন্দর করে কাজ করতে হবে এবং কর্মস্থলের যে নিয়মগুলো আছে বা বিধিমালাগুলো আছে এগুলো আমাকে 100% মেনে কাজ করতে হবে। তাহলে আমি যদি দেশের আইন মেনে বা যে প্রতিষ্ঠানে কাজ করব ওই প্রতিষ্ঠানের আইন মেনে কাজ করি এবং এটা যদি নির্দিষ্ট একটা পদ্ধতির মধ্যে কাজ করা হয় এবং এটা যদি আমার রুলস এবং রেগুলেশন থাকে, অর্থাৎ নিয়ম মেনে এবং বিধি মেনে কাজ করি, তাহলে আমরা যে টিমে কাজ করব এই টিমের কাজটা অবশ্যই 100% সফল হবে। তাহলে আমরা যদি একদম সারসংক্ষেপ করি তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের যদি নিয়ম মেনে নির্দিষ্ট প্রসিডিউর মাধ্যমে সুন্দরভাবে কাজটা করি তাহলে আমাদের কাজটা হবে একদম সাকসেস। এবং এই সাকসেসের ক্ষেত্রে আমাদের এই যে আগের লাইনটার একটু সহায়তা নিতে হবে। সেটা হচ্ছে কোচ কি করবে, সুপারভাইজার কি করবে, ম্যানেজার কি করবে, পেয়ার বা কলিগের অবদানটা কি, এমপ্লয় রিপ্রেজেন্টেটিভ ইনি কি কাজ করবে, এই বিষয়গুলো আমরা একটু মুখস্থ করার চেষ্টা করবো। আমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে, ধরেন যে প্রশিক্ষণ এবং দিক নির্দেশনা প্রদান করা কার মূল দায়িত্ব, তাহলে এটা হবে কি কোচ অথবা মেন্টরের। বলতে পারে যে সুপারভাইজার এবং ম্যানেজারের মধ্যে কে কাকে রিপোর্ট করবে, তাহলে অবশ্যই সুপারভাইজার যা ম্যানেজারকে রিপোর্ট করবে। যদি বলে যে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কার থাকে তখন অবশ্যই হবে ম্যানেজার। যদি বলে যে আপনার একই পদের ব্যক্তি আপনার সাথে কাজ করে তাহলে উনাকে আপনি কি বলবেন, তখন উনি হবে কি আমার সহকর্মী। তারা এবার বলতে পারে যে আপনাদের সহকর্মীদের মধ্যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, অনেকেই আছেন, এটার মধ্যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় আপনার যিনি বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তার সাথে কথা বলার জন্য কে যাবে, তাহলে আমাদের মধ্যে থেকে যে কোনো একজন ব্যক্তি যাবে, উনাকে বলা হচ্ছে এমপ্লয় রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমরা যদি এই বিষয়গুলো খুব সুন্দর করে বুঝে পড়ি এবং দেশের প্রচলিত আইন এবং কোম্পানির প্রচলিত আইন আমরা যদি এসওপি অনুযায়ী, অর্থাৎ কাজ করার যে সঠিক পদ্ধতি আছে এই পদ্ধতি অনুযায়ী যদি কাজ করি, তাহলে অবশ্যই আমাদের কাজটা সহজ এবং খুব সুন্দর একটা কাজ উপহার দিতে পারবে এবং আমাদের যে টিম ওয়ার্ক যেটা আছে এই টিম ওয়ার্কটা অনেক সুন্দর হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমাদের পরবর্তী আলোচনায় দেখার জন্য আপনাদেরকে জানাই নিমন্ত্রণ। অবশ্যই সবগুলো আলোচনা সুন্দর করে বুঝে শুনে এবং ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনি ফাইনাল পরীক্ষাতে সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।